মুর্শিদাবাদের কি ডেভেলপমেন্ট করছে, বহরমপুরের কি ডেভেলপমেন্ট করছে, এই প্রশ্ন তো মানুষ এখনো করতে শুরু করেনি। এখনই যদি একটা মিডিয়া ধারা হয়ে যায় তাহলে জনগণের জনপ্রতিনিধি 25 বছর ধরে কি করেছেন, জনগণের শুধু ভোট নিয়ে এটা কখন বোঝা যাচ্ছে। আমি অধীরবাবুকে বলবো শান্ত থাকুন, মানুষের সাথে মিশুন। আপনি 25 বছর ধরে কি করেছেন তার খোঁজলেন জনমানুষে নিয়ে আসুন। মানুষ চাইলে আপনি আবার পার্লামেন্টে যাবে। এই ধাক্কা ধুক্কি দিয়ে আপনার এই মিজাজ মানুষ আর নেবে না। এখন অল্টারনেটিভ চলে এসেছে। একটা সময় তো শুধুমাত্র আপনারা বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে বলে বহরমপুরের একটা হেভি অংশের ভোটকে কখনো দূরে রেখেছেন। এখন আইএসএফ প্রস্তুত আছে বিজেপিকে কীভাবে আটকাতে হয় সেটা আইএসএফ বুঝিয়ে দেবে। তারপরেও বলবো সিনিয়র লিডারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। শুধু তিনি ধাক্কা নয়, তিনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে যেভাবে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেন এ থেকে বোঝা যাচ্ছেন উনি কোনো একটা সমস্যায় ভুগছেন, কোনো একটা আতঙ্কে ভুগছেন। আতঙ্কটার নাম হচ্ছে আইএসএফ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অগ্নিবিদ্যা সহ 16 জনের বিরুদ্ধে মামলা, কি বলবেন? বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা হচ্ছে। অভিষেক বাবুর হেলিকপ্টারে দেখলাম আমরা চপারে সার্চে গিয়েছে, অনেক হুমকি চুমকি দিলেন, অনেক লাপালাপি করলেন, মানহানি মামলা করবো। এতদিন গড়িয়ে গেল, করলো না কেন? আরে রুটিন মাফিক চেকিং হচ্ছে। তারপরে পরেই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করতে হবে কি নিশ্চিত পরামানিক মহাশয় তারও গাড়ি কনভয় দাঁড় করিয়ে করলেন। কি অসুবিধে কোথায় আছে? আমার গাড়ি হচ্ছে, আমারও হোক না। দেশের আমরা নাগরিক দিনের শেষে কার কত বড় ডেজিগনেশন আছে রাখার দরকার নেই। সম্ভবত কর্ণাটকাতে মোদিজির হেলিকপ্টার চপারও কিন্তু চেক হয়েছিল, আইএস করেছিলেন, যদিও প্রতিহিংসাতে তাকে গ্যারেজ সাইড লাইন করে দিয়েছিল, কিন্তু করেছেন তো, দেশের ইতিহাসও তো আছে। এগুলো হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে। ওই মামলা এইগুলো সব সময়ের সাথে সাথে সব ভুলে যাবে। অগ্নিবিদ্যা পল থেকে শুরু করে যে যা করছে ওখানে বাইনারি তৈরি করে ভোটটা বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। কেরালায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে, কিন্তু আজকে দেখা গেল মোহাম্মদ সেলিমের সমর্থনে মনোনয়ন জমা যখন দিতে যাচ্ছে সেখানে সিপিএম এর উত্তরীয় পরিয়ে অধীর চৌধুরী হাঁটছে নিয়েছিল, কি বলবেন? সিপিআই কেরলাতে ওয়াই নট ফিফটে আছে রাহুল গান্ধীজির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। বারবার সেই প্রশ্নটা আমরা তুলছি। যারা ইন্ডিয়া জোট বলছে এবং আমাদেরকে বলছে অনেক কথা আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে তো বার্তা। এমন কি জোট করেছে? কি জোট হলো? যেটা কুচবিহারে সেখানেও জোট থাকার পরেও আপনারা কংগ্রেস আর লেফট ফ্রন্ট একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে আছেন। ঘাটালে, পুরুলিয়াতে এবং সর্বোপরি এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা নয়, ইন্ডিয়া জোটের যিনি মুখ হয়ে উঠেছিলেন রাহুল গান্ধীজির বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিল, বাংলার লেফট ফ্রন্টের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করলো না। অধীরবাবুর একটা বোঝা দরকার, যদি অধীরবাবু বুঝবেন আমরা ভালো করে জানি। অধীরবাবুর দলের অর্থাৎ কংগ্রেসের রাজ্যের বেশ কিছু নেতা আমাকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে তারা এই বিষয়টা নিয়ে প্রচণ্ড চিন্তিত। তারা এটা বলেছেন স্বার্থের জন্য কংগ্রেস দলটাকে পুরো বাংলায় শেষ করে দিচ্ছে। কে করছে না করছে নতুন করে আর বলতে লাগছে না। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল ইউসুফ পাঠানের সামনে বড়ইয়া, সেখানে এই ইউসুফ পাঠানের সামনে তৃণমূল শাসক দলের এক অংশ দাবি করছে যে এরকম বারংবার গোষ্ঠীকন্দলের প্রকাশ আছে, কি বলবেন? তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব হবে এটা ভাবলেন কি করে? আপনারা টপ টু বটম পর্যন্ত বাড়িতে ধাক্কা থেকে শুরু করে পিছন থেকে ধাক্কা দিয়েছে, নিশ্চিতভাবে কোনো কিছু দ্বন্দ্ব আছে। সবটাই ওই ভাই কই কেন হবে, সেই ভাই কই হবে না। কদিন আগে ত্যায্য ভাই শুনেছিলেন আপনারা। আর আমাদের বুথস্তর পর্যন্ত দেখুন 4-5টা করে গোষ্ঠী, কে কত পার্সেন্টেজ রাখবে, কে কত কন্ট্রোল করবে। ইউসুফ পাঠান এমপি হলে বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসবে, আমি কত কোটি টাকার কাজ করাবো, ওখান থেকে কত পার্সেন্টেজ তুলবো, এই নিয়ে এখন থেকে এরা ভাবছে। ফলে কি হচ্ছে, এরা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। কীর্তি আজাদ মহাশয়ের কদিন আগে দেখলেন না, সে বেচারি মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। তো এটা ওদের হচ্ছে এদের সংস্কৃতি, এটা গোষ্ঠীদ্বন্দ্ব এদের, এটা গায়ে মেখে নিয়েছে। এটা নিয়ে এদের কোশ্চেন করলে এরা দেখবেন উত্তর দেবে না। রাজ্যপাল কমিশনের নির্দেশে ভোট চলাকালীন কেন্দ্রে যাবেন না, কিন্তু গন্ডগোল হলে ভোটের পর ঘটনাস্থলে যাবেন, কি বলবেন? দেখুন, যখন ভোট হয়, যিনি কমিশন হয় তার এখন সর্বোচ্চ পাওয়ার থাকে, তার সর্বোচ্চ পাওয়ার। তিনি কি করবেন না করবেন তার উপরে নির্ভর করে। তবে এইবারে নির্বাচনটা কমিশন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন। আমরা অপেক্ষায় আছি শান্তিপূর্ণ নির্বাচন হোক। রাজ্যপাল যাবেন না, যাবে কি যাবেন না সেটা নির্বাচন কমিশন ইখতিয়ারের মধ্যে পড়ছেন, তিনি যে ভালো বুঝেছেন সেটা করেছেন, সেটা কোনো মান্যতা দেব। কিন্তু আমরা চাইব ভোট শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে ভোট হোক, যে ভোটে কোনো অশান্তি হবে না, মানুষ নির্বিঘ্নে ভোটটা প্রদান করবে। শান্তিপুরে বোমাবাজি, অধীর রঞ্জন দেখতে গেলেন, সেখানে বিজেপির কর্মীদের সঙ্গে ধাক্কা লাগছে, কি বলবেন?
ওটা সম্ভবত শক্তিপুর হবে, শক্তিপুর মনে হচ্ছে, ওটা বেলডাঙ্গা। আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি কোনো নেতাকে কোনো জায়গায় আটকানো হয় সেটা আমি বিরোধিতা করি। আমার রাইট আছে, আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি। এই নোংরামি তো বিজেপি তৃণমূলের মধ্যে বেশি আছে, এটাকে আমি মানিয়ে নিতে পারি না। কিন্তু অধীরবাবু যেভাবে ওখানেই সম্ভবত মিজাজ হারিয়েছেন, সেটাকেও একটা দায়িত্বশীল সিনিয়র লিডার, অভিজ্ঞতা সম্পন্ন লিডার, 5 বারের এমপি কাছ থেকে আমরা আশা করি। মুর্শিদাবাদের শক্তিনগরের হিংসা মুর্শিদাবাদের শক্তিনগরের যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। ঘটনা শুধু কালকের নয়, এই ঘটনা এই মাসের 13 তারিখে ওখানে একটা ধর্মস্থান ঘটিয়েছে। কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। ও ধর্মস্থানের চাঁদার বাক্সকে ভেঙে 13 লক্ষ টাকার অধিক চুরিও করেছে। কারা করেছে, তাদের নেতৃত্ব হয়েছে, টোটালটাই দায়ের করা হয়েছিল অভিযোগ। কিন্তু যাদের মূল হোতা, পুলিশ তাদেরকে সেই অর্থে অ্যারেস্ট করেনি, বরঞ্চ ওখানকার মানুষদেরকে একটা আতঙ্কে রেখেছে। ফলে গতকালকে আবার নতুন করে অশান্তি ছড়াচ্ছে। আমি চাইবো না এই অশান্তি ছড়াক, আমি চাইবো দ্রুত যাতে কন্ট্রোল করা যায়। তার ব্যবস্থা থেকে শুরু করে যারা এই অন্যায়ের সাথে যুক্ত, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যারা মানুষের মধ্যে বিভেদ লাগাতে চাইছেন, মানুষের মধ্যে হানাহানি করতে চাইছেন, তাদেরকে চিহ্নিত করে জেলে রাখা হোক। সাথে সাথে এটাও বলবো, কোনো না নিরীহ মানুষকে শুধু ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা কেসে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়, সেটাও কিন্তু আমরা দেখছি। যদি কোনো নিরীহ মানুষকে সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য যদি অ্যারেস্ট করা হয়, আমরাও কিন্তু মুর্শিদাবাদে ওই জায়গায় চলে যেতে বাধ্য হবো। সেখানে গিয়ে প্রয়োজনে এসপিরও জবাব দিয়ে আমরা তুলব। আপনারা শ্রীরামপুরে প্রার্থী দিয়েছেন, কিন্তু দীপশিতা ধর বলছে নওশাদ ভাই তো আমাদেরই ভোটার। আমার দাদু, দাদু, বাবা, আমরা ভোটার তো। দীপশিতা দিদিদেরকে দিয়েছে ভোট, সংসদ দেখতে গেলে দেখা যাবে। অধীর বাবুদেরকে দিয়েছে 25 বছর ধরে, 34 বছর ধরে দীপশিতা দিদিদেরকে দিয়েছে, 15 বছর ধরে তৃণমূলকে দিল। দেখলাম কি আমার দাদুর যে ভিটেটা ছিল গঙ্গায় ভাঙনে চলে গেল। বাবা একটু দূরে সরে এসে, 200 মিটার সরে এসে বাড়ি বানালো, বাবার বাড়িটাও ভেঙে চলে গেল। এখন আমরা যে বাড়িটা বানিয়েছি গঙ্গার ভাঙনের হাত থেকে বাঁচার জন্য, আরও 500 মিটার দূরে এই কটা বছরে প্রায় 250 বর্গ কিমি জমি গঙ্গাতে চলে গেল। দীপশিতা দিদিরাও কিছু করলেন না, অজিত দাদারাও কিছু করলেন না। বাড়িতে আমার দাদুর গেল, বাড়িতে আমার বাবার গেল, এখন আমার বাড়িতে যাচ্ছে। আমাকে এখন ভাবতে হচ্ছে আমার ছেলের বাড়ি না গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। 17% চাকরি ছিল সংখ্যালঘু সমাজে, কমতে কমতে এখন বিলো 1% দাঁড়িয়েছে। দীপশিতা দিদিদেরকে 35 বছর ধরে আমরা দেখলাম, অজিত দাদেরকে 25 বছর ধরে দেখলাম। এদেরকে 15 বছরের জন্য সুযোগ দিলাম। চাকরি আর নওশাদ সিদ্দিকী ছেলে পাচ্ছেন, আবার নওশাদ সিদ্দিকীর বাবাও পেল না। সুতরাং ওই ধরনের বোকা বানিয়ে এই ভোটের সময় মাথায় ঘুমটা দিয়ে, ভোটের সময় হাজি রুমাল পরে, ভোটের সময় মাথায় টুপি দিয়ে, ভোটের সময় বড় তিলক কেটে ভোট চাইতে আসলে না দীপশিতা দিদিদেরকে ভোট দেবো, না অধীর বাবুদেরকে ভোট দেবো। জবাব চাইবো 34 বছরে আমাদের চাকরি কোথায় গিয়েছিল, জবাব চাইবে বাংলার মানুষ 25 বছরে কোথায় গিয়েছিল, এই 15 বছরে কী হলো। সুতরাং এবারে যত ভোটারই ভাবুক না কেন, ভাবতেই থাকতে হবে শ্রীরামপুরের মানুষ না দীপশিতা দিকে ভোট দেবেন, না 3 বারের এমপি জুরাফুলকে ভোট দেবে, না তার প্রাক্তন জামাই তথা কবির শঙ্কর বোস মহাশয় বিজেপিকে ভোট দেবে। এদের কাউকেই দেবে না ভোট, আইএসএফকে দেবে, বিশ্বাস করে দেবে। এবং আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবে। জগদীশ বসুনিয়া 2 বউ নিয়ে বিতর্ক, কমিশনে বিজেপির নালিশ। দেখুন, আমি যতটুকু জানি মুসলিম ধর্মের ক্ষেত্রে স্ত্রী রাখার লিমিটেশন একটা আছে, কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে, হিন্দু ধর্ম মানে রিলিজিয়াস কোড হিসাবে 1-এর অধিক নাকি সেটা রাখা যায় না। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি বেশি বিতর্ক করতে পারবো না।